যুক্তরাষ্ট্রের টেক্সাসে বাস করা দুই ভাই গোপন একটা ফন্দি নিয়ে হঠাৎ করেই একদিনে ৩টি ব্যাংকে দুর্ধর্ষ ডাকাতি করে বসে। কিন্তু তারা যদি সেখানেই থেমে যেত তাহলে একটা কথা ছিল, কিন্তু না, তারা এরপর আরও বেপরোয়া হয়ে ওঠে এবং একের পর এক তাণ্ডব চালিয়ে ব্যাংক ডাকাতি শুরু করে। এখন প্রশাসন উপায় না পেয়ে ডাকাতদের ধরার জন্য একজন স্পেশাল রেঞ্জার অফিসার নিয়োগ করে। শুরু হয় জমজমাট এক চোর পুলিশের খেলা। এছাড়াও পুরো ভিডিও জুড়ে রয়েছে বেশ কিছু টুইস্ট। হ্যাঁ, এমনই দুর্ধর্ষ ব্যাংক ডাকাতি এবং চোর পুলিশের খেলা নিয়ে আজকের মুভি হেল অর হাই ওয়াটার। তো তার আগে চলুন বন্ধুরা, ভিডিওটিতে ছোট্ট একটি লাইক দিয়ে মূল ঘটনায় প্রবেশ করি। মুভির শুরুতে টেক্সাস শহরে টেক্সাস মিডল্যান্ডস নামক একটি ব্যাংক দেখানো হয়। প্রতিদিনের মতোই একজন ব্যাংক কর্মী সকালে এসে গেট খুলতেই সেখানে হঠাৎ দুজন লোক স্কি মাস্ক পরে এসে ওই কর্মীটিকে গান পয়েন্টে নিয়ে ব্যাংকের ভিতরে ঢুকে। এরপর তারা সেখানে টাকাগুলো হাতিয়ে নিতে থাকে আর কিছুক্ষণের মধ্যেও আরেকজন কর্মী ব্যাংকের ভিতরে চলে আসে। আর তখনই তাকেও গান পয়েন্টে নিয়ে আঘাত করে তারা সেখান থেকে পালিয়ে চলে আসে। আসলে এই ডাকাতেরা ছিল আপন দুই ভাই। এদের মধ্যে একজনের নাম ট্যারন এবং আরেকজনের নাম টবি। আসলে তারা বুদ্ধি করে সকাল সকাল অফিস টাইমে শুরুতেই ব্যাংকে হানা দিয়েছে, কারণ এই সময়টায় ব্যাংকে লোকজনের সংখ্যা অনেক কম থাকে। আর তারা সেই এরিয়া থেকে বের হয়ে কিছু দূরে আসলে দেখে একটা পুলিশের গাড়ি সেই ব্যাংকের দিকে যাচ্ছে। যাই হোক, এরপর ট্যারন আর টবি ঠিক করে যে তারা এখনই ওলোনি নামের আরেকটা শাখায় গিয়ে ডাকাতি করবে এবং তারা সেই দিকেই রওনা দেয়। অপরদিকে সেই শাখায় দুইজন কর্মী মাত্রই অফিসে এসে গল্প করছিল, আর সেখানে ট্যারন এবং টবি এসে হঠাৎ করেই ভেতরে প্রবেশ করে দুইজনকে পিস্তল ধরে সামনে যা টাকা পেয়েছিল তা নিয়েই দ্রুত পালাতে থাকে। আর তারা বের হলেই ব্যাংকের কর্মীটিও তাদের উপর গুলি করতে থাকে, কিন্তু তাদের আটকাতে পারে না। এরপর তারা সেখান থেকে পালিয়ে শহর থেকে অনেক দূরে একটা গ্রামে তাদের বাড়িতে চলে আসে। আর বাড়ির পাশেই মাটি খনন করার একটা এক্সক্যাভেটর মেশিন দেখা যায়। আসলে তারা ডাকাতি করার পর এই মেশিনের সাহায্যে মাটি খুঁড়ে তাদের ডাকাতির সময় ব্যবহৃত গাড়িটি মাটির নিচে পুঁতে রাখত, যাতে পুলিশেরা প্রমাণস্বরূপ যেন গাড়িটিও খুঁজে না পায়। অন্যদিকে টেক্সাসের ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটি অফিসে হ্যামিল্টন নামের একজন রেঞ্জারকে দেখা যায়। রেঞ্জার হল সাধারণত একটি এলাকার আইন প্রয়োগকারী এবং সে একটা নির্দিষ্ট এলাকার নিরাপত্তা প্রধান হিসাবে দায়িত্ব পালন করে থাকে। তো হ্যামিল্টনের সাথে গিল নামের একজন সহকারীকেও দেখা যায়। আর তারা ইতিমধ্যেই খবর পেয়ে যায় কিছু আগেই টেক্সাসের দুটি ব্যাংকে ডাকাতি হয়েছে, আর হ্যামিল্টন কিছুদিনের মধ্যেই অবসর নেবে। আর অবসরের আগে এই ডাকাতদের ধরতে তাকে শেষ একটা দায়িত্ব দেওয়া হয়। তাই হ্যামিল্টন খুব আত্মবিশ্বাসের সাথে এই দায়িত্বটি নেয়। সে যেভাবেই হোক তার অবসরের আগে এই ডাকাতদের ধরবেই। আর বন্ধুরা, শুধুমাত্র আপনাদের সাপোর্ট আর ভালোবাসার জন্যই আমি আজ এত দূর আসতে পেরেছি, আর আপনাদের সাথে নিয়ে আরও অনেক দূর এগিয়ে যেতে চাই। তাই বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সবসময় আপনাদের পাশেই রাখবেন। তো ডাকাতি করে বাসায় আসার পর টবি খুব ফুরফুরে মেজাজে টাকাগুলো গুনতে থাকে। আর শহর থেকে অনেক দূরের এই গ্রামের বাড়িতেই তারা দুই ভাইয়ে থাকত। তাদের মা তাদের সাথে এখানেই থাকত। তাদের বাবা অনেক খারাপ একজন মানুষ ছিল। তাদের মাকে প্রায় তাদের বাবা অনেক অত্যাচার ও মারধর করত, যার কারণে ট্যারন একসময় নিজ হাতে তার বাবাকে হত্যা করেছিল। আর সেটির অপরাধে ট্যারনের 10 বছরের জেল হয়েছিল। আর সে জেলে থাকা অবস্থায় তাদের মা অসুস্থ হয়ে এই বাড়িতেই মারা গেছে। আর টবির স্ত্রী এবং দুজন সন্তান ছিল, কিন্তু তাদের পরিবারে অনেক অভাব ছিল, যার কারণে টবির স্ত্রী টবিকে ডিভোর্স দিয়ে তার বাচ্চাদের নিয়ে আলাদা হয়ে গিয়েছে। আর ট্যারন জেল থেকে ছাড়া পাওয়ার পর দুই ভাই মিলে এই বাড়িতেই বসবাস করে। তারা দুই ভাই ছোটকাল থেকে অনেক অভাবের মধ্যেই বড় হয়েছে। আর এবার তাদের সেই রুমে মায়ের কথা মনে পড়ে তারা দুই ভাই অনেক কষ্ট পেতে থাকে। যাই হোক, এরপর তারা আরেকটি গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। অন্যদিকে রেঞ্জার হ্যামিল্টন এবং তার সহকারী সেই ব্যাংকগুলোতে এসে ডাকাতদের সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন জানার চেষ্টা করে, কিন্তু সেই ব্যাংকে দুটি সিসিটিভির ক্যামেরায় কোনোটিতেই হার্ড ড্রাইভ ছিল না, যার কারণে ক্যামেরাগুলোতে শুধু লাইভ মনিটরিং করা যেত, কিন্তু কোনো ভিডিও রেকর্ড হতো না, যার কারণে তারা ডাকাতদের চেহারার কোনো ইনফরমেশন পায় না। অন্যদিকে তারা দুই ভাই একটি রেস্টুরেন্টে এসে দুপুরে লাঞ্চ করছিল। এমন সময় ট্যারন বলে আজকে তারা আরও একটি ব্যাংকে হানা দিবে। তখন টবি বলে একদিনে আমাদের এত রিস্ক নেওয়া ঠিক হবে না। আসলে ট্যারন সেখানের জানালা দিয়ে পাশে আরেকটি ব্যাংক দেখতে পেয়েছিল। তবে টবি রাজি না থাকলেও ট্যারন তাকে রেখে একাই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায় এবং টবিকে সতর্ক থাকতে বলে। এরপর ট্যারন সেখান থেকে বেরিয়ে পাশের ওই ব্যাংকে ঢুকে পড়ে। আসলে তখন ব্যাংকের লাঞ্চ টাইম চলছিল, যার কারণে সকল কর্মীরা লাঞ্চ করার জন্য ওই রেস্টুরেন্টের মধ্যেই ছিল। আর এই ফাঁকে ট্যারন সেখানে গিয়ে দেখে মাত্র একজন কর্মী ব্যাংকের ভিতরে ছিল
এবার তাকে গান পয়েন্টে রেখে সকল টাকাগুলো নিয়ে ট্যারন ব্যাংক থেকে বের হলেই তখন টবিও রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে আর দ্রুত তারা সেখান থেকে পালিয়ে যেতে থাকে। এখন টবি ট্যারনের উপর অনেক রেগে যায়, কারণ এই ব্যাংক তাদের ডাকাতির পরিকল্পনায় ছিল না, যার কারণে তাদের ধরা পড়ার সম্ভাবনা বেশি ছিল। অন্যদিকে দেখা যায় রেঞ্জার হ্যামিল্টনের কাছে একটি কল আসে। ফোন রিসিভ করলে তারা জানতে পারে আবারও একটি ব্যাংকে ডাকাতি হয়েছে। তারা সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে সেই ব্যাংকের দিকে রওনা দেয়। অপরদিকে ট্যারন এবং টবি বাসায় ফিরে এসে দ্রুত তাদের গাড়িটি মাটির নিচে চাপা দেয়। এরপর তারা আরেকটি গাড়ি নিয়ে অন্য একটা জায়গায় রওনা দেয়। আসলে তারা এসব গাড়ি কোথা থেকে পাচ্ছে সেটা একটু পরে জানতে পারবেন। এরপর তারা সরাসরি অনেকটা দূরে তাদের বন্ধুর একটা বাড়িতে আসে। আসলে এটা ঠিক পার্মানেন্ট কোনো বাড়ি ছিল না, তাদের এক বন্ধু খামারের কাজের সুবাদে টেম্পোরারিভাবে এখানে থাকত, আর ট্যারন তাদের ব্যবহৃত কিছু ভারী অস্ত্র এখানেই লুকিয়ে রাখত, যাতে পুলিশেরা খোঁজ পেয়ে তাদের বাড়িতে গেলেও যেন সন্দেহভাজন কোনো কিছু খুঁজে না পায়। এবার তারা সেই অস্ত্রগুলো গাড়িতে উঠিয়ে নিয়ে রওনা দেয়। অন্যদিকে রেঞ্জার হ্যামিল্টন সেই ব্যাংকে এসে ওই মেয়েটার কাছে থেকে ডাকাতির বিভিন্ন তথ্য জানার চেষ্টা করে, যেমন তারা মোট কতজন ছিল, তারা কি ড্রেস পরেছিল এবং সাথে কি কি অস্ত্র এনেছিল ইত্যাদি বিভিন্ন তথ্য নিতে থাকে। এরপর হ্যামিল্টন সেই রেস্টুরেন্টে গিয়েও বিভিন্ন তথ্য নোট করতে থাকে, যেখানে ডাকাতির আগে ট্যারন এবং টবি লাঞ্চ করেছিল। অন্যদিকে ট্যারন এবং টবি একটা ক্যাসিনোতে এসে তাদের ডাকাতি করা টাকাগুলো ভেঙে খুচরো নোট করে নেয়। তারা প্রতিবারই ডাকাতির পর ক্যাসিনোতে এসে তাদের টাকাগুলো চেঞ্জ করে নিত, যাতে পুলিশেরা তাদের টাকাগুলো দেখেও যেন কোনো প্রমাণ না পায়। আর হ্যামিল্টনেরা টেক্সাসের একটি হোটেলে উঠে পড়ে। তারা প্রতিদিনের ইনভেস্টিগেশন শেষ করে এই হোটেলেই থাকত। এরপর ট্যারন আর টবি একজন অ্যাকাউন্ট্যান্টের কাছে আসে। এরপর তারা সেই অ্যাকাউন্ট্যান্টকে মোটা অঙ্কের টাকা দিয়ে তাদের ডাকাতি করা সকল অবৈধ টাকাগুলো বৈধ আকারে ডকুমেন্টস বানিয়ে নেয়, কারণ পুলিশে ধরলে তারা যেন সেই টাকাগুলোর বৈধ প্রমাণ দেখাতে পারে। এরপর তারা সেখান থেকে একটা পুরাতন গাড়ির গ্যারেজে আসে। আসলে তারা ডাকাতি করার সময় যে গাড়িগুলো ব্যবহার করত সেই গাড়িগুলো এই গ্যারেজ থেকেই কিনে নিত, আর এই গ্যারেজের মালিক শহরের বিভিন্ন চুরি হওয়া পুরাতন গাড়িগুলো অল্প দামে কিনে সেগুলোকে মডিফাই করে এভাবে বিক্রি করত। এরপর টবি সেখান থেকে তার স্ত্রীর কাছে গিয়ে জানায় এখন তার আর কোনো তেমন আর্থিক সমস্যা নেই, আর বলে যে তুমি চাইলে এখন আমার সাথেই সংসার করতে পারো। আসলে বিয়ের পর টবির সংসারে অনেক অভাবে দিনকাল যেতে থাকে, যার কারণে তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছিল, কিন্তু তার স্ত্রী এখনও তার সাথে যেতে রাজি হয় না। যাই হোক, এরপর টবি বাসায় ফিরে এসে তারা দুই ভাই মিলে দুটো গাড়ি নিয়ে অন্য একটি শহরে আরেকটি ব্যাংকে ডাকাতি করার জন্য রওনা দেয়। তারা মূল শহরে প্রবেশের অনেক আগেই টবির গাড়িটি সেখানে রেখে তাদের আরেকটি গাড়িতে করে দুজনে যেতে থাকে। এরপর তারা ব্যাংকের কাছে এসেই স্কি মাস্ক পরে পিস্তল রেডি করে ব্যাংকে ঢুকে পড়ে এবং সবাইকে গান পয়েন্টে নিয়ে মাটিতে ডাউন হয়ে যেতে বলে। আসলে তারা প্ল্যান করেছিল যে লাঞ্চের টাইমে ব্যাংকে লোকজন কম থাকবে, তাই তারা লাঞ্চ টাইমে এখানে আসে, কিন্তু তখনও অনেক গ্রাহক ব্যাংকে রয়ে গেছে। এখন তারা একসাথে এতগুলো লোক দেখে টবি কিছুটা কনফিউজড হয়ে পড়ে যে তারা ঠিক এখন ডাকাতি করবে নাকি চলে যাবে। কিন্তু ট্যারন ছিল অনেক সাহসী, সে বলে আমরা যখন এসেই পড়েছি তখন খালি হাতে ফিরে যাব না। এরপর তারা কয়েকজন কর্মীকে পিস্তল ধরে তাদের ড্রয়ার থেকে টাকা বের করতে বলে, আর এই ফাঁকে সেখানের একজন মেয়ে মাটিতে শুয়ে থাকা অবস্থায় বাইরের লোকদের SMS করে এই ঘটনাটি জানিয়ে দেয়। এরপর টবি টাকাগুলো ব্যাগে ভরতে থাকে, আর এদের মধ্যেও শুয়ে থাকা একজন লোক গোপনে তার কোমর থেকে পিস্তল বের করতে থাকে। এছাড়াও দেখা যায় ব্যাংকের একজন গার্ডও একটা দেয়ালের পাশে পিস্তল নিয়ে পজিশন নেয়। এরপর তারা টাকাগুলো নিয়ে যখনই বের হবে ঠিক তখন গার্ড তাদেরকে গুলি করে, আর তখন টবি সেই গার্ডকে গুলি করে ওখানে মেরে ফেলে, আর শুয়ে থাকা ওই লোকটিও তখন পাশে থেকে তাদের গুলি করতে থাকে। আর অন্য পাশ থেকে ট্যারন এসে সেই লোকটিকেও ওখানে শ্যুট করে। আর তারা ব্যাংক থেকে বের হয়ে দেখে ততক্ষণে স্থানীয় লোকেরা পিস্তল নিয়ে বাইরে রেডি হয়ে আছে। তারা বের হলেই সেই লোকেরা টবিদের উপর হামলা শুরু করে দেয়। তারা কোনো রকমে সেখানে গাড়ি নিয়ে পালাতে থাকে, কিন্তু ওই লোকগুলো গাড়ি নিয়ে তাদের পিছু নেয়। আসলে তারা ব্যাংক ডাকাতি করলেও কোনো মানুষকে হত্যা করা তাদের কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু পরিস্থিতির কারণে এমনটা হওয়ায় তারাও একটু ঘাবড়ে যায়। অন্যদিকে হ্যামিল্টনও খবর পেয়ে যায় আবারও একটি ব্যাংকে ডাকাতি হয়েছে এবং ডাকাতেরা শহর থেকে পশ্চিম দিকে যাচ্ছে। আসলে ওই ব্যাংকে গোলাগুলির সময় একটি গুলি এসে টবির কোমরের পাশ ঘেঁষে পেরিয়ে গিয়েছিল, যার কারণে এখন টবি অনেকটা আহত হয়ে পড়ে। আর ওই স্থানীয় লোকেরা ততক্ষণে তাদের পিছু নিয়ে খুব কাছাকাছি চলে এসেছিল। টবি আহত হলেও ট্যারন ছিল প্রচণ্ড রকমের সাহসী। তখন ট্যারন তাদের গাড়ি থামিয়ে সেখানে নামার পর গাড়ি থেকে তার রাইফেলটি বের করে সে ওই লোকদের উপর এলোপাথারি ফায়ার করতে থাকে। ওই সব লোকদের কাছে ছোট পিস্তল ছিল এবং তারা কেউ প্রফেশনালি পিস্তল চালাতে পারত না,
তাই এই রাইফেল দিয়ে ট্যারনের এমন হঠাৎ এলোপাথারি আক্রমণে তারা ছন্নছাড়া হয়ে পড়ে এবং সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। এরপর তারা শহরের বাইরে রাখা আরেকটি গাড়ির কাছে চলে আসে। এখন টবি যেহেতু আহত ছিল আর ব্যাংকে দুটো লোক খুন হয়েছিল, তাই ট্যারন বুঝতে পারে যে এই ঝামেলা সহজে শেষ হবে না। এখন পুলিশেরা তাদের হন্য হয়ে খুঁজতে শুরু করবে, আর টবিকে এই অবস্থায় নিরাপদ কোথাও পাঠিয়ে চিকিৎসা করা দরকার। তাই অন্য আরেকটি গাড়িতে টবিকে নিরাপদ জায়গায় পাঠিয়ে দেয়। টবি ট্যারনকে সাবধানে থাকতে বলে, আর এরপর তারা দুইজন দুই দিকে চলে যায়। এরপর কিছুদূর যেতেই ট্যারনের সামনে হ্যামিল্টন তাদের পুরো টিম নিয়ে চলে আসে। তাই সে গাড়িটি ঘুরিয়ে অন্য আরেকটা রাস্তা দিয়ে পালাতে থাকে। পুলিশেরা তাকে ধাওয়া করে পিছু পিছু যেতে থাকে, কিন্তু একটা সময় এসে ট্যারন রাস্তা থেকে নেমে গিয়ে উঁচু টিলার দিকে উঠতে থাকে। পুলিশেরাও তার পিছু পিছু টিলার উপরে উঠতে থাকে। একটা পর্যায়ে গিয়ে ট্যারন তার গাড়িটি ব্রেক দিয়ে গাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এরপর সে একটি স্নাইপার নিয়ে গাড়ি থেকে নেমে গিয়ে জ্বলন্ত গাড়িটিকে উঁচু থেকে নিচের দিকে ছেড়ে দেয়। এখন পেছনে ছিল পুলিশের গাড়ি। পুলিশেরা দেখে যে গাড়িটিতে অলরেডি আগুন জ্বলছিল এবং গাড়িটি তাদের দিকেই নেমে আসছে। তাই তারা দ্রুত গাড়ি থেকে নেমে একটু দূরে গেলেই সেই গাড়িটির সাথে ধাক্কা লেগে দুটো গাড়ি সেখানে বিস্ফোরিত হয়। এখন ট্যারন উঁচু জায়গার উপরে উঠে স্নাইপার বের করে পজিশন নিয়ে পুলিশদের উপর টার্গেট করতে থাকে। ওদিকে হ্যামিল্টন ও তার সহকারী বন্দুক দিয়ে ট্যারনের উপর টার্গেট করতে থাকে। আর ঠিক তখনই স্নাইপারের একটি বুলেট এসে হ্যামিল্টনের সহকারীর মাথায় লাগে। সে ওখানে প্রাণ হারায়। এটা দেখে হ্যামিল্টন প্রচণ্ড মর্মাহত হয়ে পড়ে। এরপর পুলিশের আরেকটি টিম সেখানে আসতে লাগলে হ্যামিল্টন তাদের অন্য পাশে পজিশন নিতে বলে এবং সব জায়গায় ছড়িয়ে পড়তে বলে। এ সময় হ্যামিল্টন ট্যানরের পজিশন দেখতে পায় এবং সে ঠিক করে যে অন্য পাশে গিয়ে ট্যানরের বিপরীত পাশ থেকে তাকে আক্রমণ করবে, কারণ সেখানে ততক্ষণে অনেক পুলিশ চলে এসেছিল আর এতগুলো পুলিশের অবস্থান ট্যানর একা বুঝতে পারবে না। তাই এবার হ্যামিল্টন আরেকটি গাড়িতে উঠে রাস্তা দিয়ে বিপরীত পাশে যেতে থাকে। অন্যদিকে টবি বাড়ির দিকে ফিরে যাচ্ছিল। দেখা যায় তার কোমর থেকে গুলির আঘাতে রক্ত ঝরছিল, কিন্তু টবি তখনও জানত না যে ট্যারন এখন কী অবস্থায় আছে। কিছুদূর যেতেই টবি দেখে সামনে পুলিশের চেকপোস্ট, আর পুলিশেরা গাড়ি আটকালে টবি সেখানে তার নকল একটি আইডি কার্ড দেখিয়ে কোনো রকমে সেখান থেকে কেটে আসে। অন্যদিকে হ্যামিল্টন আরেকজন পুলিশকে নিয়ে সে ওই উঁচু টিলার অপর পাশে উঠতে থাকে। আর ট্যারন প্রচণ্ড সাহসী হওয়ার কারণে যতটুকু সম্ভব সে একাই ওখানকার পুলিশদের কভার করে আসছিল। আর অন্য পাশ থেকে এবার হ্যামিল্টন ট্যারনের পজিশন দেখতে পায় এবং তার বরাবর টার্গেট করতে থাকে। হ্যামিল্টন এই প্রথমবার ট্যারনকে সামনাসামনি থেকে দেখতে পায়। আর তখন ট্যারন এদিক ওদিক একটু খেয়াল করতেই দেখে যে অন্য পাশে কেউ একজন টিলার উপর থেকে তাকে টার্গেট করে রেখেছে। আর হ্যামিল্টন যেহেতু আগে থেকেই টার্গেট করেছিল, তাই ট্যারন সেটি দেখেও কিছু বুঝে ওঠার আগেই হ্যামিল্টন সরাসরি ট্যারনকে হেডশুট করে। ট্যারন সেখানেই প্রাণ হারায়। আর এবার হ্যামিল্টনের কিছুটা স্বস্তি ফিরে আসে। অন্যদিকে টবি সেই ক্যাসিনোতে বসে টিভিতে খবর জানতে পারে যে তার ভাই ট্যারন আর বেঁচে নেই। খবরটি শোনার পর টবি প্রচণ্ড কষ্ট পেতে থাকে। যদিও টবির কোনো প্রমাণই পুলিশের কাছে নেই, তবুও এখন ট্যারন যেহেতু শনাক্ত হয়ে গেছে, তাই এটার ইফেক্ট টবির উপরেও পড়তে পারে। তাই টবি সেই ডাকাতির টাকাগুলো নিয়ে যাতে কোনো বিপদে না পড়ে, তাই সে আগে একটা ব্যবসায়ীর সাথে হাত করে তার বাড়ির পাশে তেল রিজার্ভ এবং উত্তোলন করার জন্য শেয়ারে একটা ব্যবসা শুরু করে এবং পূর্বে সে আরও কিছু ব্যবসা করেছিল এমন নকল কাগজপত্র বানিয়ে নেয়। আর হ্যামিল্টন যেহেতু ট্যারনকে শনাক্ত করতে পেরেছে, তাই সে অফিসে এসে ট্যারনের পূর্বের কেসের ফাইলগুলো থেকে জানতে পারে যে ট্যারন এসবের আগেও কয়েকটি ব্যাংকে ডাকাতি করেছিল, তবে সেখানে টবির কোনো ইনফরমেশন খুঁজে পায় না। হ্যামিল্টন আরও জানতে পারে টবির নামে এর আগে কখনো কোথাও মামলা ছিল না, আর এসব ডাকাতির সাথে যে টবি জড়িত আছে সেটিরও কোনো প্রমাণ ছিল না। কিন্তু হ্যামিল্টন ঠিকই বুঝতে পারে যে টবি এই ডাকাতির সাথে জড়িত। তাই সিদ্ধান্ত নেয় সে নিজের থেকে টবির বর্তমান সম্পত্তির উপর বাদী হয়ে মামলা করবে। কিন্তু তার অফিসের একজন সহকারী হ্যামিল্টনকে জানায় তারা টবির ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পেরেছে যে টবি শেয়ারে তেলের বিজনেস করে এবং এর পূর্বেও সে বেশ কিছু বড় বড় ব্যবসা করেছে। আর এজন্য হ্যামিল্টন টবির বর্তমান সম্পত্তির উপরেও এই মামলাটি করতে পারে না। তবুও হ্যামিল্টন স্পষ্ট বুঝতে পারে যে এগুলো সব টবির কারসাজি। আর এর কিছুদিন পরে হ্যামিল্টন চাকুরি থেকে অবসর নেয়, কিন্তু তার মনের ভিতর এখনও টবিকে নিয়ে কৌতূহল ছিল। তাই সে সরাসরি টবির সাথে দেখা করতে তার বাড়িতে চলে আসে। এরপর হ্যামিল্টন টবিকে দেখে বলে, আমাকে চিনতে পেরেছ? আমি কে? টবি বলে, আপনি আমার ভাইয়ের খুনি, আর আপনি অবসর নিয়েছেন এটাও জানি, তবে আমি চাইলেই আপনার মাথার খুলি এখন উড়িয়ে দিতে পারি। হ্যামিল্টন বলে, অবসরপ্রাপ্ত বুড়োকে মেরে তোমার কোনোই লাভ হবে না, উল্টো তুমি সারা জীবনের জন্য ফেঁসে যাবে।
এরপর টবি তাকে বাড়িতে নিয়ে আসে। হ্যামিল্টন বলে এসব করার কোনো দরকার ছিল না, তুমি আর তোমার ভাই মিলে ব্যাংক ডাকাতি করে এই সম্পত্তিগুলো গড়ে তুলেছ, কিন্তু মাঝখানে থেকে শুধু 4 জন মানুষ প্রাণ হারালো। তাই একটা সময় তোমার মনে হবে যে আসলে এত সম্পদের তেমন দরকার ছিল না। তখন টবি বলে আপনার কোনো আত্মীয় আছে? হ্যামিল্টন বলে আমার সহকারী আমার সবচাইতে কাছের আত্মীয় ছিল। তখন টবি বলে আমি তো আপনার সহকারীকে মারিনি। তখন হ্যামিল্টন বলে পরোক্ষভাবে বলতে গেলে তুমি মেরেছ, কারণ তোমার ভাই অনেক সাহসী হলেও তার মাথায় কখনো এভাবে অবৈধ সম্পদগুলো ম্যানেজ করার মতো বুদ্ধি ছিল না। এগুলোতে অনেক বুদ্ধির প্রয়োজন, আর সেটা তোমার কাছেই ছিল। তখন টবি বলে আমি সারা জীবন গরিব ছিলাম, বাবা মা আত্মীয় স্বজন সবাই গরিব ছিল। দরিদ্রতা হলো রোগের মতো, যেটা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বয়ে চলে এবং সেটার দ্বারা সবাই আক্রান্ত হয়। কিন্তু আমার ছেলেদের আর সেটা হবে না, কারণ এই সম্পদগুলো এখন আমার না, এই সব কিছুই এখন আমার ছেলেদের। হ্যামিল্টন টবির কথাগুলো অবাক হয়ে শুনছিল। এমন সময়ে সেখানে টবির স্ত্রী তার ছেলেদের নিয়ে টবির কাছে ফিরে আসে। তো এরপর হ্যামিল্টনও যেহেতু চাকরি থেকে অবসর নিয়েছে এবং টবির ব্যাপারেও যেহেতু কোনো প্রমাণ ছিল না, তাই সে এই বয়সে এসে এসব ঝামেলার মধ্যে না থেকে একটু শান্তিতে বাকিটা জীবন কাটাতে চেয়েছিল। তাই হ্যামিল্টন টবিকে বিদায় দিয়ে সেখান থেকে চলে আসে। টবি বলে আমি নতুন শহরে বাসা নিয়েছি, আমার সাথে দেখা করতে চাইলে সেখানে আসতে পারেন। আর মুভিটিও এখানেই শেষ হয়ে যায়। তো ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরবর্তী ভিডিওতে।